মাদ্রাসা গ্রুপ ডি মেন এক্সামের পর সবথেকে বড় বাধা বা সবথেকে বড় যে চ্যালেঞ্জ সেটা হলো ইন্টারভিউ। আর সেই ইন্টারভিউয়ের প্রিপারেশনকে সামনে রেখেই আমরা বিভিন্ন এপিসোডের মাধ্যমে কিছু সেলফ স্টাডি ভিত্তিক, কিছু সাজেশন ভিত্তিক, কিছু ইম্পর্টেন্ট, কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে একের পর এক বিভিন্ন এপিসোডের মাধ্যমে সেই সকল তথ্য উপনীত করার বিভিন্ন উদ্যোগ নিয়ে আমরা আজকের এপিসোড শুরু করেছি। আজকের এপিসোড হলো ইন্টারভিউয়ের প্রিপারেশনের জন্য সেকেন্ড এপিসোড। এই এপিসোডে আমরা কিছু সেলফ স্টাডি ভিত্তিক কিছু টপিক ধরে ধরে আলোচনা করব। তবে তার আগে আপনাদের বলবো অবশ্যই ভিডিওটি কমপ্লিটলি দেখুন। টাইম টু টাইম সমস্ত আপডেট কিন্তু আপনারা দেরি হলেও কিন্তু পেয়ে যাবেন। আজকের এপিসোডে আপনারা বিগত দিনে যে সকল কমেন্ট করেছেন সেগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব এবং সেই সঙ্গে ইন্টারভিউয়ের প্রিপারেশনের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, কিছু সেলফ স্টাডি ভিত্তিক ডেটা আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমে আপনারা বিগত দিনে যে কথাগুলো বলেছেন তার থেকে কিছু গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে সেগুলো একটু কথা বলি। সব প্রশ্নের উত্তরগুলো পাওয়া গেলে খুব ভালো হতো। অর্থাৎ বিগত এপিসোডে আমরা যে একটা সূচিপত্র বলা চলে, ইন্টারভিউর একটা সূচিপত্র আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। সেক্ষেত্রে পম্পা দেবী অর্থাৎ পম্পা দাস নামে এক ক্যান্ডিডেট কিন্তু বলছেন যে সব প্রশ্নের, প্রতিটা টপিকের প্রশ্ন যদি আলোচনা করা হয় তাহলে খুব ভালো হয়। আচ্ছা, আপনার কথাটা, আপনার সাজেশন, আপনার পরামর্শ আমরা নিলাম। আমরা চেষ্টা করব প্রতিটা এপিসোডের মাধ্যমে সেইগুলো আপনাদের সামনে তুলে ধরাতে। আজকে কিছু সেলফ স্টাডি ভিত্তিক তথ্য আপনাদের দেব। নেক্সট এপিসোডে পশ্চিমবঙ্গ থেকে যে সকল প্রশ্নগুলো হয় A to Z প্রশ্নর ওপর কিন্তু নেক্সট এপিসোডে আমরা নিয়ে আসবো। সেখানে সেলফ স্টাডি ভিত্তিক আমরা আপনাদের 100% কথা দিচ্ছি পশ্চিমবঙ্গ থেকে প্রশ্ন এলে কিন্তু ওর মধ্যেই আপনাদের ধরবে। সেই এপিসোড আপনারা যদি দেখে নিন, অর্থাৎ এর নেক্সট এপিসোড, পরবর্তী এপিসোড যদি আপনারা দেখে নেন তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে হ্যাঁ, এই পশ্চিমবঙ্গ থেকে প্রশ্ন ধরলে এই প্রশ্নগুলোই কিন্তু হতে পারে। আপনারা ওই একটা এপিসোড দেখলেই কিন্তু ইন্টারভিউয়ের জন্য আপনারা প্রিপারেশান পেয়ে যাবেন পশ্চিমবঙ্গের ওপর। তারপরে নেক্সট এপিসোডে আমরা মাদ্রাসা সার্ভিসের ওপর, মাদ্রাসা থেকে যে সকল প্রশ্ন হতে পারে, যেহেতু এখানে মাদ্রাসা স্কুলে নিয়োগ হবে, তাই মাদ্রাসার ওপর যে সকল প্রশ্ন হতে পারে তার উপর একটা সেলফ স্টাডি নিয়ে আসবো। অর্থাৎ আমাদের প্রতিটা টপিক, আমাদের প্রতিটা এপিসোডই হবে ইন্টারভিউয়ের একটা ধাপ। ইন্টারভিউয়ের জন্য আপনারা এই এপিসোডগুলো যদি সংগ্রহ রাখেন এবং সেই সঙ্গে আমরা কিন্তু শুধু আপনাদের সামনে উপস্থাপনই করব না, এর পিডিএফগুলোও কিন্তু টেলিগ্রাম গ্রুপে আমরা শেয়ার করে দেবো। সেখানে আপনারা যদি ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সেখানে চলে যান, সেখানে গিয়ে জয়েন হয়ে যান টেলিগ্রাম গ্রুপে, তাহলে কিন্তু সেখান থেকে আপনারা এগুলো পিডিএফগুলো সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। বিষয়টা ক্লিয়ার করতে পারছি তো? পম্পা দেবী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই পরামর্শ দেওয়ার জন্য এবং সেই সঙ্গে আপনি আমাদের পাশে থাকুন। সমস্ত তথ্য একের পর এক আপনি পেতে থাকবেন। প্রশ্নের ধরন কেমন হবে সেটা একটু ভালো করে বলুন যাতে ইন্টারভিউ ভালো হয়। আমরা অবশ্যই বিভিন্ন এপিসোডের মাধ্যমে কিন্তু এগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। হাবিবুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথম কথা, এক কথায় যেটা বলবো যে প্রশ্নের ধরন কিন্তু একেবারে ফ্ল্যাট কোশ্চেন হবে, একেবারে বেসিক জায়গা থেকে হবে, একদম বেসিক কনসেপ্ট আপনার যে রয়েছে সেগুলো থেকে হবে। একদম আমরা যে সেলফ স্টাডি ভিত্তিক আলোচনা করব সেগুলো দেখুন, একদম ওই রকমই প্রশ্ন আসবে, খুব বেশি টাফে যাবে না। কেননা এটা গ্রুপ ডি রিক্রুটমেন্ট, এখানে আপনার কোনো শিক্ষা দানের ব্যাপার নেই। এখানে কিন্তু আপনার ডিসিপ্লিন, আপনার কর্তব্য, আপনার নৈতিকতা, আপনি কি কাজ করছেন সেগুলোর ওপর কিন্তু বিশেষভাবে প্রাধান্য থাকবে। তাই অবশ্যই কিন্তু খুব বেশি ডিপে যাবে না, একদম ফ্ল্যাট, একদম বেসিক জায়গা থেকে কিন্তু একদম যেগুলো একদম সরল সাদাসিধা প্রশ্ন, সরলীকরণের মাধ্যমে কিন্তু প্রশ্ন ধরা হবে, একদম কোনো ডিপে যাবে না। তাই আপনারা যেটারই ওপর প্রিপারেশান নিন, যে টপিকের ওপরই প্রিপারেশান নিন, সেগুলো থেকে একদম বেসিক জায়গাগুলোর ওপর প্রশ্নগুলো আপনারা দেখবেন। খুব ডিপে একদম যাওয়ার দরকার নেই। তবুও আপনারা যদি পারেন একটু কঠিন, কেননা কম্পিটিশানের ব্যাপার তো, কঠিন জায়গাগুলো একটু মনে রাখার চেষ্টা করুন, একবার চোখ বুলিয়ে রাখবেন। শেখ মির্জাউল নামক ক্যান্ডিডেট একটু মস্করা করে হয়তো উনি বলছেন, কিংবা যে কারণেই উনি বলুন, তিনি বলছেন যে মা হারালে মা পাবো, বউ হারালে বউ পাবো, বাট পশ্চিমবঙ্গে চাকরি পাবো না। এটা কিন্তু মস্করা যেমন একদিক থেকে, আবার অপর দিক থেকে এটা অভিযোগও বটে। আবার এটার মধ্য দিয়ে কিন্তু হতাশা এবং একইভাবে কিন্তু নৈরাশ্য প্রকাশ পাচ্ছে। এর ঝামেলা মিটতে এখনও 14 বছর, কেননা হাইকোর্টে পরপর দুবার কড়া নির্দেশের পরেও যেভাবে মাদ্রাসা সার্ভিস কমিশন তার
ঢিলেমি দিচ্ছে বলা চলে, বা কী করছে সেটা জানি না। তো সেদিক থেকে কিন্তু উনি হয়তো ধৈর্য হারিয়ে ফেলছেন, যে কারণে উনি কিন্তু এটা বলতে পারছেন বা বলতে বাধ্য হচ্ছেন। যেটাই হোক, তারপর ভাবা যাবে 250 জন নিব, অর্থাৎ মা হারাইলে মা পাবো, বউ হারাইলে বউ পাবো, বাট পশ্চিমবঙ্গে চাকরি পাবো না। এর ঝামেলা মিটতে এখনও 14 বছর, তারপর ভাবা যাবে 250 জন নিব। অর্থাৎ হাইকোর্টে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী জানিয়েছেন অমৃতা ম্যামের কড়া নির্দেশের পর, যে আপনি বলুন কতজন এখানে বা কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, তখন কিন্তু সরাসরি তিনি বলতে বাধ্য হয়েছেন 250 থেকে 300 জনের মধ্যে। তো সেই জায়গাটা থেকে কিন্তু উনি বলছেন যে এমনও অনেক ক্যান্ডিডেট বলছেন যে ফর্ম ফিল আপের সময় নাকি 3000 ভ্যাকেন্সির কথা ঘোষণা করা হয়েছিল, তাহলে সেটা 14 বছর পরে 250 ঠেকলো কী করে। এই অভিযোগও কিন্তু আসছে, কিন্তু সেই অভিযোগ কতটা গ্রহণযোগ্য বা কতটা সেটা সত্যতা, সেগুলো কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয়। এই এপিসোডে মাদ্রাসা বিষয়ক যে কোশ্চেনগুলো বললেন সেইগুলো নিয়ে আলোচনা করে দেবেন প্লিজ। হ্যাঁ, অবশ্যই করে দেবো, বিভিন্ন এপিসোডের মাধ্যমে আমরা করে দেবো, আপনারা সঙ্গে থাকুন। অবশ্যই আমরা সেগুলোই কিন্তু একে একে ধরে ধরে আলোচনা করবো, এবং শুধু সেগুলোই নয়, সেই সঙ্গে আরও অনেক টপিক রয়েছে, সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। খুব ভালো লাগলো তৈদুল ইসলাম, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকবেন। প্রশ্নের উত্তরগুলো কোথায় পাবো? সৌত্রিক দত্ত। আপনারা প্রশ্নের উত্তরগুলো আমাদের চ্যানেলেই পাবেন, বিভিন্ন এপিসোডের মাধ্যমে পাবেন। আপনারা এপিসোডগুলো ভালোভাবে দেখতে থাকুন, লাইক করতে থাকুন, এবং এইভাবে কমেন্ট করতে থাকুন কী বিষয়ে আপনারা টপিক চাইছেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। শুধু এখানে ইন্টারভিউ প্রিপারেশানই নয়, নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য কিন্তু আপনারা পাবেন। মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রতিটা ক্যান্ডিডেটই এই মুহূর্তে একদম বীতশ্রদ্ধ বলা চলে, অসন্তোষ প্রকাশ করছেন বিভিন্ন রকমভাবে বিভিন্ন সময়। অবশ্য সেটা হওয়াটা একেবারেই অস্বাভাবিক নয়, কেননা মাদ্রাসা সার্ভিস কমিশন যে সেই 1 সেপ্টেম্বর পরীক্ষা হলো, তারপর কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে বা অফিসিয়াল ওয়েবসাইট বারংবার আমরা লক্ষ্য করেছি, কিন্তু কোনো রকম এখনও পর্যন্ত আপডেট নেই। একটা পেপার কাটিংয়ের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম, সেখানকে ওই মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান পিবি সালিম জানাচ্ছিলেন যে আগামী 12ই সেপ্টেম্বর আমরা রেজাল্ট পাবলিশ করব, কিন্তু তারপরেও আমরা দেখলাম অমৃতা সিনহা ম্যাম 10ই সেপ্টেম্বর কড়া নির্দেশ দিলেন, কিন্তু তারপরেও কিন্তু রেজাল্টের ব্যাপারে কি হচ্ছে সেটা আপনারা পরিষ্কার জানেন। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে এখনও পর্যন্ত পরীক্ষা হয়েছে 12 দিন হয়ে গেল, কোনো রকম আপডেট নেই। তো ক্যান্ডিডেটদের ধৈর্য হারানোর একটা ব্যাপার এসেই যাচ্ছে। সেই জায়গা থেকে কিন্তু আপনারা কমেন্ট করছেন, সেই জায়গা থেকে আপনারা দুশ্চিন্তা করছেন, সেই জায়গা থেকে আপনারা হতাশও হয়তো হয়ে যাচ্ছেন, কিন্তু হতাশ হবেন না, কেননা হাইকোর্ট কিন্তু চরম নির্দেশ দিয়েছে। মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু হাইকোর্টের নির্দেশ মেনেই কাজ করছে, তারা কিন্তু আর পরবর্তী নেক্সট পদক্ষেপ হিসেবে সুপ্রিম কোর্টেও যাচ্ছে না। আর এখানে সবথেকে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ইন্টারভিউ কিন্তু খুব দ্রুততার সঙ্গে হবে। বেশি সংখ্যক ক্যান্ডিডেটকে নিয়ে একসঙ্গে 2-3 জনকে ঢুকিয়ে নিয়েও হয়তো ইন্টারভিউ হলে একসঙ্গে ইন্টারভিউ হতে পারে, একসঙ্গে কয়েকজনেরও ইন্টারভিউ হতে পারে, একজনকে নিয়ে যে হবে তা কিন্তু নয়। সময় যেখানে কম সেখানে একসঙ্গে কয়েকজনকে নিয়েও করা হতে পারে। সেক্ষেত্রে আপনার কোয়েশ্চেন কতটা ফ্ল্যাট হবে আপনারা নিজেরাই ভেবে দেখুন। এটা কিন্তু সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা নিজেরাও অভিজ্ঞ, আপনারা নিজেদের মতো করে বিষয়টা ভাবুন। ইন্টারভিউয়ের ব্যাপারে আসি। ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে খুব বেশি একদম ডিটেলস জানার কোনো দরকার নেই। আপনাদেরকে যেটা জানতে হবে সেটা হলো, ধরুন এই যে বলছি ভারতীয় সংবিধানে কিন্তু অনেক প্রশ্ন হয়, প্রতিটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, প্রতিটা প্রশ্নই কিন্তু সাজেস্টিভ, প্রতিটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, সেটা ইন্টারভিউর ক্ষেত্রেই বলুন কিংবা পরীক্ষার ক্ষেত্রেই বলুন। কিন্তু আপনার এই মুহূর্তে সময় কম, হ্যাঁ অবশ্যই আপনার সময় কিন্তু কম, এবং এই কম সময়ের মধ্যে আপনাকে প্রতিটা টপিক কিন্তু ছুঁয়ে যেতে হবে। কেন বলুন তো? প্রতিটা টপিক যদি আপনি ঠিকঠাকভাবে ছুঁয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনি নিজের মধ্যেই সেলফ কনফিডেন্স বোধ করবেন। কেননা এখানে গ্রুপ ডি নিয়োগ হলেও কিন্তু কম্পিটিশান সেই টপ লেভেলে রয়েছে। অনেকে বলছেন যে 250টা থেকে 300টা ভ্যাকেন্সি যদি হয়, তাহলে কিন্তু 15 যারা পাবেন তারাই কেবলমাত্র ইন্টারভিউ ডাক পাবেন, নচেত আমরা যেটা ভেবেছিলাম বা আমরা যেটা মনে করেছিলাম 12র ঊর্ধ্বে পেলে আপনি ইন্টারভিউ ডাকতে পেতে পারেন, সেটা কিন্তু নাও হতে পারে। এরকম নাকি অনেক ক্যান্ডিডেট বলছেন, আমাদেরকেও জানিয়েছেন, সেটা ঠিক আছে, আমরা সেটা গ্রহণ করছি আপনাদের বক্তব্য।
কিন্তু এটা ভাবতে হবে, আমরা যদি 2016 এসএসসি ব্যাপারটা লক্ষ্য করি, 19, 11, 12, সেখানে কিন্তু 55 পরীক্ষা হয়েছিল এবং আমরা দেখেছিলাম যে 55 মধ্যে যারা 53 ঊর্ধ্বে নাম্বার পেয়েছিলেন, আমরা কিন্তু ভেবেছিলাম যে 55 মধ্যে 45 ঊর্ধ্বে নাম্বার পেলেই কিন্তু চাকরি মিলবে। সেই জায়গা থেকে দেখা গেছে যে 53 ঊর্ধ্বে যারা নাম্বার পেয়েছেন তাদেরই কেবলমাত্র চাকরি হয়েছে। মানে একটা স্পেসিফিক সাবজেক্টের কথা বলছি, সব সাবজেক্টের কথা কিন্তু নয়। যেমন ধরুন আমি যদি একটা সাবজেক্ট বলি বাংলা, তো বাংলায় কিন্তু এইরকমই একটা ব্যাপার ঘটেছিল, কিন্তু তারপর শেষ পর্যন্ত কি দেখা গেল, শূন্যকে 55 করে দিয়েছে, শূন্যকে 52 করে দিয়ে সেখানে নাম্বার পারিয়ে করেছে। ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আর এখানে লেখা পরীক্ষা আপনি ফুল মার্কস পাবেন, সেটা কিন্তু আশা অবশ্যই আপনি করতে পারেন, কিন্তু তার মানে এই নয় যে শুধু 15 পেলে তবেই ইন্টারভিউ ডাক আসবে, নচেত নয়, এটা কিন্তু হবে না। যত যাই বলুন, এখানে কিন্তু ফ্ল্যাট কোশ্চেন আসবে, খুব সহজভাবে আসবে। তাই অবশ্যই প্রতিটা টপিক আপনাকে ছুঁয়ে যেতে হবে, তবে সেই প্রতিটা টপিকের যে আবার সর্বত্রটাই দেখে যেতে হবে, কভার করে যেতে হবে তা কিন্তু নয়। যেগুলো খুব গুরুত্বপূর্ণ, যেগুলো আপনার একদম দেখলেই মনে পড়ে যাচ্ছে হ্যাঁ এগুলো তো আমি জানি, সেইগুলোই দেখে যান। আপনাকে নতুন করে আর মানে যেটা জানেন না সেটাকে একটু মনে রাখার চেষ্টা করছেন, মনে থাকবে না আপনার, কিন্তু ইন্টারভিউ হলে গিয়ে সেটা আলটিমেট ভুলে যাবেন। আর সমস্যাটা কি বলুন তো, পরীক্ষার হলে আপনি কিছুক্ষণ মাথা চুলকে, গায়ে হাত বুলিয়ে, কানে হাত বুলিয়ে আপনি কিন্তু মনে করতে পারবেন, কিন্তু ইন্টারভিউ হলে তো সেটা হবে না। আর সেখানে যদি মাথা চুলকাতে যান, সেটা কিন্তু আপনার ওই নিয়মের বিরুদ্ধে হচ্ছে। কোনো রকমভাবে মাথা চুলকানো বা কিংবা চোখে হাত দেওয়া বা কানে হাত দেওয়া বা গাল চুলকানো, এগুলো কিন্তু কিছু করা যাবে না। তাহলে আপনার যেটা একেবারে ঠোঁটের ডগায় লেগে থাকবে, চোখের সামনে ভেসে উঠবে, সেই রকম কোয়েশ্চেনগুলো আপনি অবশ্যই দেখে যান। বুঝতে পারছেন ব্যাপারটা কি বলতে চাইছি? দেখুন, ভারতীয় সংবিধান থেকে যদি আপনি দেখেন, তাহলে সেক্ষেত্রে ভারতীয় সংবিধানের উপর কিছু কিছু দেখে যাওয়া দরকার, বিশেষত সংখ্যাগুলোর উপরে। দেখুন, যেমন আমরা এখানে উল্লেখ করেছি, বর্তমানে ভারতীয় সংবিধানে মোট কতগুলি তফসিল রয়েছে? 12টি, আর মূল সংবিধানে ছিল 8টি। এইভাবে আপনাকে জানতে হবে। আপনি মোট করে গেলেন, কিন্তু সেখানে মূল সংবিধানের ব্যাপারটা এলো, আপনি তখন সেই মোটেরটাই উত্তর দিচ্ছেন। বিষয়টা ক্লিয়ার করতে পারছেন? দেখুন, সেইভাবে আমরা এখানে সাজিয়ে নিয়ে এসেছি। বর্তমানে ভারতীয় সংবিধানে মোট ধারা কতগুলো রয়েছে? 448টি, অথচ মূল সংবিধানে কতগুলো ধারা ছিল? 395টি। বর্তমানে ভারতীয় সংবিধানে পার্ট বা অংশ রয়েছে কয়টি? 25টি, আর মূল সংবিধানে ছিল 22টি। বর্তমানে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার কয়টি? 6টি, আর মূল যে সংবিধান সেখানে মৌলিক অধিকার কটা ছিল? 7টি। ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি? 10টি, আর মূল সংবিধানে ছিল কয়টি? 11টি। ভারতীয় সংবিধানে জরুরি বিধান কয়টি রয়েছে? 3টি। ভারতের কয়টি রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে? 6টি রাজ্যে। ব্যাস, এইগুলো একটু ভালো করে মুখস্থ করে যান, এখানের মধ্য থেকে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। আমি কিন্তু একবারে 100% শিওর এটা বলতে পারবো না, কেননা এটা ইন্টারভিউয়ের ব্যাপার, কে কী প্রশ্ন করবে সেটা কিন্তু বলা যাবে না। আপনাকে এক প্রশ্ন করলো, অন্যকে আরেক প্রশ্ন করলো, এই একটা মানে ইন্টারভিউ সেন্টারে একরকম প্রশ্ন করছে, অন্য ইন্টারভিউ সেন্টারে আরেক রকম প্রশ্ন করছে। তাই পার্টিকুলার করে বলা যাবে না যে এটাই ধরতে পারে বা এগুলোর মধ্যেই আসতে পারে। তবে হ্যাঁ, একদম ফ্ল্যাটভাবে যেগুলো থাকে সেগুলোর মধ্যেই কিন্তু ধরবে। গ্রুপ ডি দেখেছেন পরীক্ষা কতটা সহজ সরল এসেছিল, ইন্টারভিউ কিন্তু ততটাই সহজ সরল আসবে, কিন্তু আপনাকে প্রতিটা টপিক ছুঁয়ে যেতে হবে। ভারতীয় লোকসভা সম্পর্কে আপনার কিছু তথ্য নিয়ে যেতে হবে, যার মধ্যে আমরা দেখুন উল্লেখ করেছি ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম কি? ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম হচ্ছে এই লোকসভা। আমি বলতে পারি যে এই লোকসভা থেকে এই কটা দেখে গেলেই চলবে, দেখবেন আমি বলে দিচ্ছি, এ কটা দেখে গেলেই চলবে, বেশি দেখার দরকার নেই। লোকসভার কার্যকালের মেয়াদ কত? 5 বছর। এইরকমই প্রশ্ন কিন্তু আসবে, এরকমই প্রশ্ন ধরবেন ওনারা। বর্তমানে লোকসভা নির্বাচিত সদস্য সংখ্যা কত? 543। আর লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? দেখুন 550। এই জায়গাটা একটু লক্ষ্য করুন। লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স হতে হয় 25 বছর, 25 বছর হলেই হওয়া যায়। লোকসভার আসন সংখ্যা সবচেয়ে বেশি কোথায়? উত্তরপ্রদেশ রাজ্যে, এখানে 80টা রয়েছে। আমরা এখানে বাংলায় লিখে ফেলেছি, এটা ইংলিশে হয়েছে, 80টা লোকসভা কেন্দ্র রয়েছে। কেমন? উত্তরপ্রদেশে 80টা রয়েছে, আর আমাদের পশ্চিমবঙ্গে কতগুলো রয়েছে? 42টা। এগুলো মনে রাখতে হবে। অর্থাৎ লোকসভা মানে কি? যেখানে এমপি নির্বাচন, বুঝতে পারছেন? এমপি। আর বিধানসভা মানে এমএলএ। ভারতীয় লোকসভার প্রথম স্পিকার হলেন কে? জি ভি মাভলঙ্কার।
অর্থ বিল সংসদের যে কক্ষে উত্থাপিত হয় এই লোকসভাতেই। লোকসভার যৌথ অধিবেশন আহ্বান করেন কে? রাষ্ট্রপতি। লোকসভার যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন কে? লোকসভার স্পিকার। লোকসভার গঠন সম্পর্কে সংবিধানে কত নম্বর ধারায় বলা হয়েছে? 81 নম্বর ধারায়। লোকসভার প্রথম মহিলা স্পিকারকে মীরা কুমারী, কুমার হয়ে গেছে, এটা কুমারী হবে, কেমন? লোকসভার স্পিকার নির্বাচিত হন লোকসভার সদস্যগণের দ্বারা, অর্থাৎ আমাদের যে অষ্টাদশতম লোকসভা নির্বাচন হলো তারপরে কি হয়েছিল? সর্বদলীয় সমন্বয়ে লোকসভার স্পিকার নির্বাচিত হলো, তারপরে তো লোকসভার অধিবেশন শুরু হলো। ব্যাস, এই রকম কিছু তথ্য আপনাকে কিন্তু জেনে যেতে হবে, তাহলেই চলবে। আর যদি না আপনি তথ্য সংগ্রহ করতে পারেন তাহলে এগুলোই আপনি দেখে যান, এর মধ্যে আপনি পেয়ে যাবেন। দেখুন না এখানে এই যে কত বছর বয়স হলে হওয়া যায়, কতজন সদস্য লাগে, কিভাবে নির্বাচন হয়, কিভাবে স্পিকার নির্বাচন হয়, ভারতীয় সংবিধানে লোকসভার গঠন সম্পর্কে কি বলা হয়েছে, এইগুলো জাস্ট এরকম ফ্ল্যাট কোশ্চেনই কিন্তু ধরবে, খুব বেশি ডিপে কিন্তু যাবে না। আপনি যদি পারেন, আপনার যদি সক্ষমতা থাকে, আপনি নিশ্চয়ই আপনি একটু ডিটেলসে জানবেন, ভালো কথা, কিন্তু ততটা সময় কি আপনি পাবেন? কেননা একবার দেখে গেলেই তো হবে না, সেগুলো রিভাইজিং করে ভালোভাবে, মানে বলা চলে পরীক্ষার জন্য আপনি যে প্রিপারেশান নিয়েছেন তার থেকেও কিন্তু বেশি প্রিপারেশান নিতে হবে ইন্টারভিউয়ের জন্য। বিষয়টা ক্লিয়ার করতে পারছি? কিন্তু এখানে প্রশ্ন আসবে সহজ, বারবার বলছি প্রশ্ন সহজ থেকে সহজতর আসবে, বেশি চাপ নেবেন না। ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব সম্পর্কে কিছু তথ্য আপনাদের জেনে যেতে হবে, যার মধ্যে রেখেছে দেখুন মধ্যপ্রদেশ রাজ্যের উৎসব, আবার ঠিক লাদাখের উৎসব, মেঘালয়ের উৎসব, মণিপুর রাজ্যের উৎসব, যেমন মণিপুরের উৎসবটা কি? সাংগাই। আসাম রাজ্যের উৎসব কি? বিহু। আমাদের পশ্চিমবঙ্গের কি বলুন তো, ওটা আপনারা বলবেন কমেন্ট করে। গোয়া রাজ্যের উৎসব সিগমো। ছত্তিশগড়ের, তারপরে মিজোরামের, তারপরে ঝাড়খণ্ডের, তেলেঙ্গানার, কেরলের এবং তামিলনাড়ু। এগুলো জাস্ট দেখে গেলেই চলবে, এর মধ্যে আপনি পেয়ে যাবেন। দেখবেন গুজরাটেরই আসে বেশি, গোয়ার আসে বেশি, তারপরে আসামের আসে, কেরলের আসে, তামিলনাড়ুর আসে, লাদাখের খুব একটা আসে না, তবুও দেখে রাখতে হবে। বেশ, ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য সম্পর্কে কিছু তথ্য আপনাকে জেনে যেতে হবে, যার মধ্যে আসামটা অবশ্যই জানতে হবে, গোয়া জানবেন, মিজোরাম জানবেন, বিহার জানবেন। বিশেষত কি বলুন তো, পশ্চিমবঙ্গ রাজ্যের মানে ভারতের মানে এই নয় যে সমগ্র ভারত, হ্যাঁ এক কথায় সমগ্র ভারত, তার মধ্যে আপনাকে কাশ্মীরটা জানতে হবে। আর কি করতে হবে বলুন তো, পশ্চিমবঙ্গ রাজ্যের পার্শ্ববর্তী যে রাজ্যগুলো রয়েছে, যেগুলোকে বলা হয় প্রতিবেশী রাজ্য, সেই রাজ্যগুলো সম্পর্কে কিন্তু তথ্য জানতে হবে, যার মধ্যে আপনার নৃত্যগুলো জানতে হবে, যার মধ্যে সেখানে উৎসবগুলো জানতে হবে, এই রকম। কর্ণাটকেরটাও জানতে হবে, সে সঙ্গে রাজস্থানের লোকনৃত্য জানতে হবে, তারপরে উত্তরপ্রদেশের লোকনৃত্য জানতে হবে, জম্মু কাশ্মীরের তো অবশ্যই জানতে হবে রাউফ বা হিকাত। মহারাষ্ট্রের লোকনৃত্য কি? নাভনি, গাফা, দহিকাল, তামাশা। হরিয়ানার লোকনৃত্য কি? ফাগ, ধামাল। পাঞ্জাবেরটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু বারংবারই জিজ্ঞাসা করা হয়। এক কথায় আপনারা ভাংরা বলে দেবেন, আর যদি মনে রাখতে পারেন তাহলে গিন্ধাও হয় আবার ধামানো হয়। গুজরাটের লোকনৃত্য গবরা, এটা কিন্তু পরীক্ষাতেও আসে, ইন্টারভিউ জিজ্ঞাসা করা হয়। আবার ডান্ডিয়াটাও মনে রাখতে হবে, এই যে ডান্ডি অভিযান করেছিলেন না মানে মহাত্মা গান্ধী, সেইটা থেকে আপনারা মনে রাখার চেষ্টা করবেন। ব্যাস, ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য সম্পর্কে এরকম কিছু তথ্য আপনাদেরকে মনে করে এবং সেই সঙ্গে পড়ে যেতে হবে, সেভাবে প্রিপারেশান তৈরি করতে হবে। বিভিন্ন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সম্পর্কে কিছু তথ্য আপনাকে সংগ্রহ রাখতে হবে, যার মধ্যে রয়েছে হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গডউইন অস্টিন বা কেটু, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়, নীলগিরির দোদাবেতা, পশ্চিমঘাট, আনাইমুদি, পূর্বঘাট, জিন্দাগাদা, মহাকাল পর্বত। আমরা মহাকালটা কিন্তু প্রচুর পরিমাণে গাড়িতে দেখতে পাই, মহাকাল। মহাকাল পর্বতের সেই সর্বোচ্চ শৃঙ্গ হলো অমরকণ্টক। গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ নকরেক, মিসমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ দাভাবুম, বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কালুমার শৃঙ্গ, আন্নামালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ সারামতি, মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ পাঁচমারি। আমি কিন্তু এখানে কোনো রকম যে এমসিকিউ প্যাটার্নে বা সেই রকমভাবে নিয়ে আসিনি, একদম টু দি পয়েন্ট। এই মুহূর্তে আপনারা দেখবেন আর উত্তর পড়বেন, দেখবেন আর উত্তর পড়বেন, বুঝতে পারছেন ব্যাপারটা? একদম চোখে চোখে একদম আপনি মনে রাখতে পারবেন, একদম একবার দেখবেন আপনার মাথায় রয়ে যাবে। কোনো রকম কিন্তু আমরা এমসিকিউ প্যাটার্নে বা এসএকিউ মতন করে সাজিয়ে কিন্তু আমরা দিইনি, সময় কম, আপনাদেরও মানসিক অস্থিরতা প্রচুর পরিমাণে রয়েছে। এরকম একটা মানসিক অস্থিরতার মধ্যে যেখানে কেসের পর কেস, কেসের পর কেস,
ফাইনাল জাজমেন্ট হয়ে গেল, তারপরেও আবার কেস আসছে, বিভিন্ন সমস্যা হচ্ছে, এরকম অবস্থায় প্রিপারেশান নেওয়া কিন্তু খুবই কঠিন, সেটা আমরা বুঝি। সেই জন্যেই কিন্তু একদম টু দি পয়েন্ট আপনাদের জন্য নিয়ে এসেছি। কোনো রকম অপশান রাখা মানে এই মুহূর্তে আপনার মাথাটাকে কিন্তু ঘাটাবে। হ্যাঁ, আপনাকে ভাবতে সময় দেবে, কিন্তু আপনার এই সময় ভাবার দরকার নেই, সরাসরি উত্তর, প্রশ্ন উত্তর এইভাবে মুখস্থ করুন। আমরা পরীক্ষার প্রিপারেশনের ক্ষেত্রেও কিন্তু সেই রকমই দিয়েছিলাম। কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ ও রচয়িতার নাম জানা দরকার, আর যেগুলো না জানলেই নয় সেগুলোই কিন্তু আমরা এখানে দেখুন উল্লেখ করেছি। যেমন যার মধ্যে রয়েছে রামচরিত, সন্ধ্যাকর নন্দী, রামচরিত মানস তুলসীদাস, এই দুটোর মধ্যেই কিন্তু বারবার আসে রামচরিত আর রামচরিত মানস। ইন্ডিকা, মেগাস্থিনিস, মুদ্রা রাক্ষস, বিশাখ দত্ত, রাজতরঙ্গিনী, কলহন, বিক্রমাঙ্কদেব চরিত, বিলহন, সি ইউ কি, হিউয়েন সাং, ফোকুও কিং, ফাইয়েন, হর্ষচরিত, বানভট্ট, অর্থশাস্ত্র, কৌটিল্য। ব্যাস, এর মধ্যেই কিন্তু আপনি পেয়ে যাবেন। কেমন? আমরা গ্যারেন্টি দিচ্ছি এর মধ্যেই জিজ্ঞাসা করবে, এর বাইরে কিন্তু জিজ্ঞাসা করবে না। বিশ্বের বিভিন্ন দেশের রাজধানী সম্পর্কে আপনাকে কিছু তথ্য সংগ্রহ রাখতে হবে, যার মধ্যে যেমন রয়েছে আপনার ভারতটা তো অবশ্যই জানতে হবে, যদিও ভারতটা জিজ্ঞাসা করবে না। করবে কি? ঠিক একইভাবে পশ্চিমবঙ্গের যেমন বললাম, ঠিক একইভাবে কিন্তু আপনার ভারতবর্ষের যে প্রতিবেশী আন্তর্জাতিক দেশগুলো রয়েছে সেই দেশগুলো সম্পর্কে আপনাকে কিছু কিছু তথ্য রাখতে হবে। যদিও এত গভীরে প্রশ্ন যাবে না, একদম ফ্ল্যাট প্রশ্নগুলো আপনার কিন্তু করা হবে। ভারতেরটা তো জানতে হবে অবশ্যই, সেই জন্যই বললাম নিউ দিল্লি। কেন? এই কারণেই বলছি, দেখুন ভারতেরটা অবশ্যই জিজ্ঞাসা করতে পারে। দেখুন ভারতে জিজ্ঞাসা করলে আপনি কিন্তু সরাসরি দিল্লি বলে দেবেন, কিন্তু দিল্লি নয়, হবে নিউ দিল্লি। এই জন্যেই বলছি, এই জন্যে আমরা এটা প্রথমেই রেখেছি, আর এই জন্যে আমরা এটা উল্লেখ করেছি। আপনি বলবেন আরে বাবা ভারতের রাজধানী বলার কি দরকার, কিন্তু দেখবেন এই প্রশ্নই আসবে, এই প্রশ্নই আপনার কিন্তু ভুল হয়ে যাবে। ভারতের রাজধানী কি আপনি দিল্লি বলে দেবেন, কিন্তু সঠিক উত্তর হলো নিউ দিল্লি। বিষয়টা ক্লিয়ার করতে পারছি? পাকিস্তানটা অবশ্যই জানতে হবে, ইসলামাবাদ। শ্রীলঙ্কাও জানতে হবে, কেননা ভারতের ম্যাপের সঙ্গে কিন্তু শ্রীলঙ্কার ম্যাপ না থাকলে কিন্তু সেটা অসম্পূর্ণতা বলে প্রমাণিত হয়। তো সেই জন্য শ্রীলঙ্কা সম্পর্কে আমাদের জানতে হবে। শ্রী জয়বর্ধনপুরা কোট্টে। নেপাল কাঠমান্ডু। মালদ্বীপ মালে। বাংলাদেশ ঢাকা, বাংলাদেশ তো অবশ্যই। মায়ানমার নেপিদো। ভুটান থিম্পু। ইরাক বাগদাদ। ইরান তেহরান। আফগানিস্তান কাবুল। কুয়েত সিটি। সৌদি আরব রিয়াদ। কাতার দোহা। বাহরিন মানামা। এইগুলো একটু টাফ এসে যাচ্ছে, দেখুন কাতারের পর থেকেই এগুলো একটু টাফ। ওমান মাস্কাট। সিরিয়া দামাস্কাস। এগুলোর মধ্যেই আসবে, এই যে এগুলো টাফ আসছে এগুলো হয়তো আসবে না, কিন্তু এর মধ্যেই আপনি পেয়ে যাবেন বাংলাদেশ, মালদ্বীপ, ভুটান, ইরাক, তারপরে এখানে নেপাল, এগুলোর মধ্যেই আপনি পেয়ে যাবেন। ব্যাস, দেখুন আমরা বেশ কয়েকটা খুব বেশি ডিটেলস আজকে আলোচনা করলাম না, ব্যাস কয়েকটা মাত্র টপিক আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এলাম। এগুলোরই অবশ্যই আমরা টেলিগ্রামে পোস্ট করে দেবো নির্দিষ্ট টাইমের মধ্যেই, আপনারা সেখান থেকে অতি সহজে সংগ্রহ করে নেবেন। এবং সেই সঙ্গে ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। কীরকম ধরনের আলোচনা চাইছেন সেটাও অবশ্যই নির্দ্বিধায় জানাতে পারেন। এবং চ্যানেলে নতুন এসে থাকলে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করার পাশাপাশি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন আজ আপাতত এ পর্যন্তই। নমো টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।